দেখুন, পশ্চিমবঙ্গের যে প্রাপ্য অর্থ তা থেকে বঞ্চিত করছে কেন্দ্রের বিজেপি সরকার। বাংলার 100 দিনের কাজ আবাস থেকে শুরু করে মোট 1,71,000 কোটি টাকা, 1,71,000 কোটি টাকা আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া। আই রিপিট, 1,71,000 কোটি টাকার কিছু বেশি। দীর্ঘদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলন করেছেন, নিজে ধর্নায় বসেছেন, বারবার দিল্লিকে জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি অভিযান হয়েছে, রাজভবনের সামনে ধর্না হয়েছে, দিল্লিতে আমাদের আন্দোলনকারী জনপ্রতিনিধি নেতা নেত্রীদের উপর নৃশংসভাবে আক্রমণ করেছে বিজেপির পুলিশ। বিভিন্নভাবে এই দাবি দাওয়াগুলো রাখা হয়েছে, কিন্তু কেন্দ্রের সরকার একটা নয়া পয়সা দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন, টাকা দিন, 100 দিনের টাকা দিন, না হলে শ্বেতপত্র প্রকাশ করুন। গত 3টি আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার 100 দিনের খাতে কত টাকা দিয়েছেন, কোন খাতে কত টাকা দিয়েছেন, আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন। আজকে প্রায় 3,430 ঘন্টার মতো সময় চলে যাচ্ছে, কেন্দ্রীয় সরকার তার উত্তর দিতে পারেনি, শ্বেতপত্র প্রকাশ হয়নি। কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি কেন্দ্রীয় বাজেটে এবং বাজেটের জবাবি ভাষণে বাংলার কোনো সদুত্তর দিতে পারেননি। উল্টে তাঁর দেওয়ার তথ্য প্রমাণ বলছে বাংলাকে 100 দিনের কাজে মনরেগায় টাকা দেয়া হয়নি। আমরা বিস্ময়ের সঙ্গে দেখলাম, যদিও তাদের কাছে এটা প্রত্যাশিত, যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সংসদে বাংলাকে বঞ্চনার পক্ষে সওয়াল করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, যিনি ভোট এলেই ডেলি প্যাসেঞ্জারি করেন, বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করেন, বিধানসভাতেও করেছেন, লোকসভাতেও করেছেন, কিন্তু তার সিট, তাদের পরাজয় হয়েছে, সিট কমেছে। তিনি সংসদে বিভ্রান্ত করলেন, অমিত শাহ পার্লামেন্টকে মিসলিড করলেন। আমরা পরিষ্কারভাবে বলছি, কেন্দ্রের অর্থমন্ত্রীর কুযুক্তিগুলি এখন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ডিফেন্ড করতে আসছেন। তো বাংলার কাছে ভোট চাইতে এসেছিলেন, বাংলার বকেয়া দিচ্ছেন না কেন অমিত শাহজি? আপনি বাংলায় এসে বারবার ভোট চাইতে এসেছিলেন, আজকে বাংলার বকেয়া দিচ্ছেন না কেন আপনি? অমিত শাহজি, আপনি আপনার অর্থমন্ত্রীকে নির্দেশ দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি মতো আপনারা এক একজন নেতা নেত্রী এক একটা পলিটিক্যালি মোটিভেটেড কথা না বলে হোয়াইট পেপার প্রকাশ করতে নির্দেশ দিন অর্থমন্ত্রককে। অর্থমন্ত্রী এক কথা বলবেন, স্বরাষ্ট্রমন্ত্রী এক কথা বলবেন, বাংলার থেকে বিজেপির কমে গিয়েও যে কজন আছে তারা বলবে আমরা কেন্দ্রকে বারণ করেছি, বাংলাকে টাকা দিতে হবে না, বাংলাকে টাকা দেওয়া যাবে না। তো মানুষকে আপনারা তো বিভ্রান্ত করছেন, আপনারা তো বাংলার শত্রু, বাংলার মানুষের শত্রু, জনবিরোধী নীতি নিয়ে চলছেন, বঙ্গবিরোধী। তাহলে অমিত শাহজি, আপনি কাল সংসদে যা বলেছেন, আপনার ভাষণ বঙ্গ বিরোধী ভাষণ, আপনার ভাষণ মানুষকে বিভ্রান্ত করার ভাষণ। আপনি একটা কথায় উত্তর দিন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি মতো শ্বেতপত্র প্রকাশ হবে কি হবে না? বিজেপির সেই মুরদটা আছে না নেই? অমিত শাহ যখন দায়িত্ব নিয়েছেন অর্থমন্ত্রীর কাছ থেকে বাংলার প্রাপ্য নিয়ে কথা বলবার, তাহলে এর কৈফিয়তটাও তো, এক্সপ্লেনেশনটা তো অমিত শাহজিকেই দিতে হবে। তার কৈফিয়তটা, হিসাবটা তো অমিত শাহজিকে দিতে হবে। তাহলে অমিত শাহজি, আপনি দায়িত্ব নিয়ে হোয়াইট পেপার প্রকাশ করুন।
আমাদের পরিষ্কার বক্তব্য যে আপনারা যখন বলছেন এখানে অনিয়ম আছে তাই টাকা দেওয়া হয়নি, আপনারা মিথ্যা কথা বলছেন। তার কারণ ভুয়ো জব কার্ডে দেশের 1 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ, ওপাশে রয়েছে ওড়িশা, ওপাশে রয়েছে মধ্যপ্রদেশ। এরা কারা? বিজেপির সরকার নয়, বিজেপির বন্ধু দলের সরকার। ভুয়ো জব কার্ডে দেশের মধ্যে টপ করছে উত্তরপ্রদেশ, আর তাকে আপনি পুরো টাকা দিচ্ছেন, আর বাংলাকে টাকা দিচ্ছেন না। অমিত শাহজি, আপনি এতটাই আপনার কেন্দ্রীয় সরকার চাপে পড়ে গেছে যে অর্থমন্ত্রীকে দিয়ে হচ্ছে না, স্বরাষ্ট্রমন্ত্রীকে এসে বাংলার বকেয়া নিয়ে কথা বলতে হচ্ছে। আপনি কি অর্থমন্ত্রকটা আপনি হাতে তুলে নিয়ে নিলেন নাকি? আপনি তো মানুষকে মিসলিড করছেন। তাহলে এত কথার কি আছে? অভিষেক বলেছেন গত 3টি আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকায় বাংলাকে কত বরাদ্দ করেছে, 1 নয়া পয়সা বরাদ্দ করেছে কিনা হোয়াইট পেপার প্রকাশ করুন। সরকারি নথি প্রকাশ করে আমরা দেখিয়ে দিয়েছি যে কেন্দ্রের সরকারই বলছে বাংলাকে কোনো ফান্ড দেওয়া হয়নি। তাহলে এত অনিয়ম, এত বিভ্রান্তিকর এত কথা বলছেন কেন আপনারা? অমিত শাহজি, আপনি সংসদে দাঁড়িয়ে বাংলা সম্পর্কে বিভ্রান্তিকর কথা বলেছেন, নজর ঘোরাবার চেষ্টা করেছেন, বাংলাকে টাকা দেয়া হচ্ছে না ঘুরিয়ে এই লজিককেই এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। আপনাকে অভিষেকের চ্যালেঞ্জটা মনে করিয়ে দিচ্ছি যে আপনি যদি আপনার পার্টির, আপনার সরকারের দম থাকে, অমিত শাহজি, আপনি বাংলাকে মনরেগা, আবাস এবং মোট কোন খাতে কত, গত 3টি আর্থিক বছরে 21-এ আপনাদের হারের পর থেকে, কারণ আপনি বারবার ভোটের আগে ডেলি প্যাসেঞ্জারি করে বাংলার মানুষের কাছে ভোট চাইতে আসবেন আর টাকা বন্ধ করে রাখার খেলাটা খেলবেন দিল্লিতে বসে, এটা বারবার হবে না। আপনি যখন সংসদে দাঁড়িয়ে বাংলার প্রাপ্য নিয়ে কথা বলতে শুরু করেছেন, তাহলে হোয়াইট পেপারটা আপনাকেই দায়িত্ব নিয়ে করতে হবে। তাই নিশ্চিতভাবে হোয়াইট পেপার আপনি দায়িত্ব নিন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে কেন্দ্রীয় সরকার যাতে হোয়াইট পেপার প্রকাশ করে বাংলার প্রাপ্য নিয়ে, বাংলার বকেয়া নিয়ে, সেটা অমিত শাহ জিকেই এর দায়িত্ব নিতে হবে। নইলে আপনি বাংলার মানুষের কাছে আর মুখ দেখাতে আসবেন না। আপনি তো ওই ভোটের জন্য শুধু আসেন। বাংলার প্রাপ্য নিয়ে হোয়াইট পেপারটা প্রকাশ করুন, তারপর বাংলার পরবর্তী সফরের কথা ভাববেন। যে উত্তরবঙ্গ ভাগ নিয়েও আপনাদের দলের উত্তরের নেতাদেরকে পথে নামার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাগের বিরোধিতাতে আপনারা কিভাবে প্রচার কর্মসূচিতে যাবেন? দেখুন, বাংলাকে ভাগ করার চক্রান্ত হচ্ছে। বাংলাকে ভাগ হেরে গিয়ে বাংলাকে টুকরো করার চেষ্টা করছে বিজেপি। তাদের নেতা মন্ত্রী অমুকদের মুখ দিয়ে এসব বেরিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সারা বাংলা তৃণমূল কংগ্রেস পরিবার কোনো অবস্থায় বাংলা ভাগের চক্রান্তকে প্রশ্রয় দেবে না। ভঙ্গ তো দূরের কথা, ফলে পাহাড় থেকে সাগর বাংলাকে অটুট রাখার দাবিতে এবং চক্রান্তকারীদের পরাস্ত করার দাবিতে নিবিড় জনসংযোগ এবং তীব্র প্রচার শুরু হচ্ছে। এটা উত্তরের জেলাগুলি থেকে শুরু করে সারা বাংলায় তৃণমূল কংগ্রেস একাধিক কর্মসূচির মাধ্যমে জনমত তীব্রতর করে তুলবে। একদিকে বিধানসভার ভেতরে লড়াই হবে, প্রস্তাব আসবে বঙ্গভঙ্গ বিরোধী, অন্যদিকে সংসদে লড়াই হবে, অন্যদিকে একেবারে তৃণমূল স্তরে প্রতিটি জেলায়, প্রতিটি বুথে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি অঞ্চলে, প্রতিটি পঞ্চায়েতে বঙ্গভঙ্গ চাই না, অটুট বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের বাংলা। যারা বাংলাকে ভাগ করতে চাইছে তাদের পরাস্ত করতে হবে, চক্রান্তকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। তৃণমূল কংগ্রেস লাগাতার
প্রচারে এই প্রচারে নামছে। দিলীপ ঘোষ আজকে বলছেন যে আমাদের তো কোনো নেতা বলেনি যে বাংলা ভাগ হবে, বাংলা ভাগের কথা তো কোথাও বলছি না আমরা, তবে উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে। পরিষ্কারভাবে তাঁরা বাংলা ভাগের কথা বলছেন। দিলীপ ঘোষ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। জন্মদিনে এত মিথ্যা কথা বলতে নেই। দিলীপ ঘোষ, তাঁর জানা উচিত বিজেপির একাধিক নেতা তারা প্রকাশ্যে বলছেন বঙ্গভঙ্গ। সুকান্ত মজুমদার যেটা বলেছেন সেটা বঙ্গভঙ্গে উস্কানি। এরপরে দাঁড়িয়ে কোথাও আমাদের পাশের রাজ্য থেকে কেউ বলছেন মালদা মুর্শিদাবাদকে ভেঙে বার করতে হবে। আপনাদের কোন সাংসদ বলছেন কোচবিহারকে কেটে বাদ দিতে হবে। বাংলার বিভিন্ন শরীরের অংশকে কাটার কথা তো বারবার বিজেপি বলছে। দিলীপবাবু, আপনাদের নেতারা বলছেন। আপনাদের এত কথা না বলে বিধানসভায় যখন সরকার, বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনবে, তো বিজেপি সেই প্রস্তাব সমর্থন করুক, আগে সমর্থন করে প্রমাণ দিক যে তারা বঙ্গভঙ্গ চায় না। আর যারা বঙ্গভঙ্গ চায় বলে বিবৃতি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যারা বঙ্গভঙ্গ চায় বলে বিবৃতি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনি মুখে বলবেন চাই না, আর বিজেপির দিল্লির চক্রান্তটাই হবে বাংলা ভাগ করা, সেটাই কিছু নেতার মুখ দিয়ে বেরিয়ে যাবে। তারপরে আপনারা কেউ নজর ঘোরাতে নানা রকম বিবৃতি দেবেন, এটা কি করে হতে পারে? 21শে জুলাই সভামঞ্চ থেকে তৃণমূল মহিলাদের সম্মানের বার্তা দেওয়ার কথা বলেছিলেন। তারপরেও যেটা দেখা যাচ্ছে, দক্ষিণ দমদমের কাউন্সিলর রাজু সেন শর্মা 21শে জুলাই ধর্মতলা সভা না দেওয়ার জন্য মহিলাদেরকে হুমকি দিচ্ছেন এবং কার্যালয়ে ডেকে সম্মানহানি করা হয়েছে বলে অভিযোগ। ভাইরাল ভিডিও। না, এটা দেখুন, বাংলায় সব থেকে বেশি মহিলাদের অধিকার, মহিলাদের সম্মান দেওয়া হয়। অতীতে সিপিএম জমানায় একটা ভয়ঙ্কর নারকীয় পরিস্থিতি ছিল মহিলাদের জন্য। বাংলা ছাড়া দেশের অন্যান্য রাজ্যে মহিলারা কতটা নিরাপদ আপনারা খুব ভালো জানেন। উন্নাও, হাতরাস থেকে গুজরাট পর্যন্ত যা ঘটনা ঘটে যায়, বাংলায় পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহিলাদের সম্মান, মহিলাদের আর্থিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার সুপ্রতিষ্ঠিত। নারীর ক্ষমতায়ন, স্বনির্ভরতা, এগুলোতে আমরা বিশ্বাস করি। কোথাও কারুর কোনো আচরণে কোনো মা বোন যদি অসন্তুষ্ট হন, সেটা নিশ্চিতভাবে আপত্তির দল সেটা দেখে নেবে। কিন্তু যেভাবে বিষয়টা বলা হচ্ছে তাতে সেভাবে মহিলাদের অসম্মান করা বা কোনোভাবে ওই ইঙ্গিতপূর্ণ যেগুলো বলা হচ্ছে সেগুলো বাস্তবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বিধানসভার অঙ্গনে একটি ঘটনা গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল, সেটা হচ্ছে মন্ত্রী ফিরহাদ হাকিমের একটি বিবৃতির সময় বারবার বিজেপি ওয়াকআউট করতো বা তার একটা বক্তব্যকে ঘিরে যখনই ফিরহাদ হাকিম কিছু বলতেন। আজকেও একই ঘটনা ঘটে, যদিও আজকে মধ্যস্থতা করেন হচ্ছে স্পিকার, এবং শুভেন্দু অধিকারী এবং ফিরহাদ হাকিম দুজনেই বক্তব্য রাখেন এবং সমস্যাটি মেটে। প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে একাধিক সময় দেখা গেছে যে সংসদে এই ধরনের কোনো ইস্যু নিয়ে বলতে উঠলে আপনারা অভিযোগ করেন যে বাইরের ইস্যু, তাই স্পিকার বলতে দেয় না। এটাও তো বাইরের ইস্যু, এই রাজ্যে স্পিকার বলতে দেয়। কোথাও গিয়ে মনে হচ্ছে যে স্পিকার রাজধর্ম পালন করলেন। দেখুন, একটা বিজেপির কিছু উদ্দেশ্য প্রণোদিত কুৎসিত রাজনীতির জন্য একটা অনভিপ্রেত দৃশ্য বারবার তৈরি হচ্ছিল, এবং তাতে নিজেদের জটিলতায় নিজেরাই বিজেপি আটকে যাচ্ছিল। অর্থাৎ কাউকে বয়কট করতে গিয়ে আলটিমেটলি দেখা যাচ্ছে যে মাননীয় মন্ত্রী এবং সরকার পক্ষ ঠিক আছে, বিজেপির বিধায়কদেরই বারবার বিধানসভা থেকে বেরিয়ে যেতে হচ্ছে। অর্থাৎ তারা প্রক্রিয়াটায় অংশই নিতে পারছেন না, একবার ইগোতে গিয়ে করে ফেলেছেন, এবার তাদের আর এসকেপ রুট ছিল না। ফলে এটা বিরোধীদেরকে উদ্ধার করলেন স্পিকার। এটা বিরোধীদের এসকেপ রুট তৈরি করে, বাবা তোমাদের আর কোথায় কোথায় বাইরে চলে যেতে হবে না, তোমরা বিধানসভার ভেতরের কার্যকলাপে অংশ নিতে পারবে। এটা একটা ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন বিরোধীরা। নিজেদের তৈরি করা একটা পদক্ষেপে নিজেরাই ফাঁদে পড়ে বারবার বেরিয়ে যেতে হচ্ছিল, উঠছে বসছে, উঠছে বসছে, উঠছে বসছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে স্পিকার সাহেব এটা তো ওরা থামাতেও পারত না। আর যদি তৃণমূল কংগ্রেস মনে করত, তাহলে পরিষদীয় রাজনীতির বিভিন্ন জায়গায় সেই মন্ত্রীকে বারবার তৃণমূল কংগ্রেস সামনে রাখলে গোটাটাই তো বিজেপিকে বাইরে বসে কাটিয়ে দিতে হতো। কিন্তু নিজেদের ফাঁদে নিজেরা পড়েছিল। তো সেই জায়গায়
বিরোধীদের মুখ রক্ষা করে রাজধর্ম করেছেন স্পিকার। এটা শেখা উচিত। ওই দিল্লিতে যারা বসে থাকেন, দিল্লি স্পিকার যিনি জরুরি অবস্থাকে আলোচনার পারমিশন দেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটবন্দি বললে বলেন পুরনো ঘটনা বলা যাবে না, বিমান ব্যানার্জি আজকে বিজেপিকে হাউসে থাকতে মুখ রক্ষা, নিজেদের ফাঁদ থেকে বের করে আনতে যে স্পেসটা দিলেন, এটা থেকে লোকসভার ওম বিড়লাদের শেখা উচিত। পূর্ব মেদিনীপুরে প্রাথমিক বিদ্যালয়ের দামি শিক্ষক স্কুলে যেতেন না, পাঠাতেন তারাই আটকে ওঠে। তিনি মাস গেলে তার পকেটে প্রচলিত মাইনে। তৃণমূল জেলা পরিষদের এক সদস্যের কীর্তির সামনে আসতেই শোকজ করা হয়েছে অভিযোগ। কি হাল শিক্ষার? দেখুন, এগুলো সিপিএম জমানায় ভুরি ভুরি ছিল, তখন এতগুলো চ্যানেল ছিল না, আর প্রত্যেকের হাতের মোবাইলে ক্যামেরা ছিল না বলে ধরা পড়তো না। সিপিএম জমানায় যে কি কি হয়েছিল আর কারা কি কি করেছে, সেগুলো বলতে বসলে মহাভারত লেখা হয়ে যাবে। সুতরাং কেউ কোনো বিচ্ছিন্ন অন্যায় কাজ করে থাকলে নিশ্চিতভাবে শিক্ষা প্রশাসন, শিক্ষা দফতর বা আর যে সংশ্লিষ্ট দপ্তরগুলি জড়িত, তারা ব্যবস্থা নেবেন। কদিন ধরে এই রেল দুর্ঘটনা আপনিও বারবার বলেছেন, আজকে অশ্বিনী বৈষ্ণব লোকসভায় তার একটা সাফাই দিয়েছেন এবং সেখানে তিনি বিভিন্ন সময় রেলের কথা বলেছেন এবং সেটা নিয়ে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছেন। সব মিলিয়ে যেটা উনি প্রমাণ করেছেন, রেল দুর্ঘটনা আসলে বিজেপি আমলেই কমেছে। দেখুন, রেল দুর্ঘটনা, রেলের যা যা কাজ, দেখুন দুর্ঘটনা বলেই সেটা মাঝে মধ্যে ঘটে, দুর্ঘটনা। কিন্তু দুর্ঘটনাটা যদি নিয়ম হয়ে যায় তাহলে সেটা নিয়ে আপত্তির জায়গা আছে। তো দুর্ঘটনা ঘটতো বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন পরপর কিছু স্টেপ নিয়েছিলেন, যাতে রক্ষা কবচ তৈরি করা, প্রযুক্তির আপগ্রেডেশন, টেকনোলজির আপগ্রেডেশন, এই আপগ্রেড করে অন্যান্য যোগাযোগ পরিকাঠামো বাড়িয়ে এই দুর্ঘটনাগুলো কমার জন্যই তো এগুলো করা। উনি যেটা গর্ব করে বলছেন রেলমন্ত্রী, তার তো বলা উচিত ছিল আজ দুর্ঘটনা ঘটে না। তো যেটা আগে ঘটেছে অতীতে, সুদূর অতীতে, তার অতীতে, উনি সেটার পুনরাবৃত্তি করছেন কেন? আর একটা জিনিস রেলমন্ত্রী জেনে রেখে দিন, আপনার বিরুদ্ধে প্রথম অভিযোগটা হচ্ছে আপনি রেলের যাত্রী সুরক্ষায় নজর দিচ্ছেন না। আপনি তো নিজের রিল তৈরি করতে ব্যস্ত, আপনি তো সোশ্যাল মিডিয়ায় নাটক করতে ব্যস্ত। অতীতের কোনো রেলমন্ত্রী আপনার মতো এপাশে দুর্ঘটনা ঘটছে আর আপনি নিজের নাটক করছেন, সেগুলো কেউ করেননি। ফলে আগে নিজের সেই দিকগুলো দেখুন, তারপর কথা বলবেন। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিভাইসগুলোর কথা বলে গেছিলেন, ব্যবস্থা করে গেছিলেন, গত 10 বছরে বিজেপি সরকার করেনি কেন? কিসের জন্য করেনি? এত গলাবাজি কিসের রেলমন্ত্রী? আপনার জমানায় প্রত্যেক সপ্তাহে দুর্ঘটনা ঘটছে, আপনার এরকম গলা ফাটিয়ে চিৎকার করা লোকসভা সংসদে মানায় না। আপনার ওই চেয়ারে বসে থাকারই নৈতিক কোনো অধিকার নেই। দুর্ঘটনা ঘটে, কিন্তু দুর্ঘটনা যদি ধারাবাহিক নিয়মে পরিণত হয় তাহলে সেটা দুর্ঘটনা থাকে না। এই রেলমন্ত্রী দুর্ঘটনাকে সাধারণ ঘটনায় পরিণত করে ছেড়েছেন। রেলমন্ত্রী থেকে রিল মন্ত্রী। উনি তো রিল মন্ত্রী। উনি তো অ্যাক্সিডেন্টের পাশে গিয়ে ছবি তোলেন, মন খারাপ। উনি স্কুটারে করে যাচ্ছেন। একটা রেল দুর্ঘটনাকে ভাঙিয়ে ব্যক্তিগত প্রচার করেন এই রেলমন্ত্রী। উনি রেলমন্ত্রী নয়, উনি রিল মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজের রিলের লাইক বাড়ান, এক একটা দুর্ঘটনা আসে, ওনার নিজের রিল বাড়ে। ফলে ওনার এসব কথা বলা সাজে না। 1200 কোটি টাকা দিয়ে তো তৈরি হলো সংসদ ভবন, ছাত্রীয় জল করছে। আরে সে মারাত্মক ব্যাপার। একটা সরকার ভোটের আগে বললো এক্ষুনি রাম মন্দির তৈরি করতে হবে। রাম মন্দির, এমন রাম মন্দির তৈরি করেছে, ভগবান রাম এখন নরেন্দ্র মোদীকে খুঁজে বেড়াচ্ছেন। বাবা নরেন, ছাদ ফুটো, মাথায় জল পড়ছে। অযোধ্যায় ভোটে হেরে গেল বিজেপি, আর এখন এই হাজার হাজার কোটি টাকা দিয়ে নতুন সংসদ ভবন তৈরি, সেখানে এখন বালতি ধরে বসে আছে সাংসদরা, ওপর থেকে জল পড়ছে।
রাম মন্দির থেকে সংসদ ভবন, ফুটো ছাদের সরকার, ফুটো ছাদের সরকার। বৃষ্টি পড়লে উপর থেকে জল পড়ছে, রাম মন্দিরে ভগবান রামের মাথায় পড়ছে, সংসদে সাংসদদের মাথায় পড়ছে, বালতি ধরে বসে থাকতে হচ্ছে। পুরোটা তদন্ত করা দরকার। শুধু বিপুল টাকার খেলা হয়েছে গোটাটার মধ্যে। নতুন এই সংসদ ভবন কোনো প্রয়োজনই ছিল না, পুরনো পার্লামেন্ট যথেষ্ট ছিল। এত হাজার হাজার কোটি টাকা, 20,000 কোটি টাকা, তার বেশি 22,000 কোটি টাকা, এইসব দিয়ে এই রাজপ্রাসাদ তৈরি করার দরকার ছিল না। দেশের মানুষের উন্নয়নে, গরিবের উন্নয়নে, কৃষক শ্রমিকের উন্নয়ন, পরিযায়ীর উন্নয়নে দিতে পারত। আমরা তখন থেকে বলে আসছি, তাড়াহুড়ো করে হাততালি বাজাতে গিয়ে এই জিনিস করেছে এই নরেন্দ্র মোদীর সরকার। ফলে ছাদ ফুটো সরকার, ছাদ ফুটো সরকার। ভোটের আগে রাম মন্দির করে রামের মাথায় জল পড়ছে, ভোট তো হেরেইছে, আর এখন সংসদের অধিবেশন, ওপর থেকে জল পড়ছে, বালতি ধরে বসে। বঙ্গ বিজেপিতে কি দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ছে? কারণ ভোটের পর থেকে যেভাবে লড়াই দেখা যাচ্ছিল, যেভাবে ফেসবুকে বিভিন্ন পোস্ট হচ্ছিল দিলীপ ঘোষের সমর্থনে, কিন্তু আজকে সকালে দেখা গেল লকেট চট্টোপাধ্যায় লড়াকু নেতা বলে অভিনন্দন জানালেন জন্মদিনে, বিধানসভায় শুভেন্দু অধিকারী আমন্ত্রণ জানালেন কেক কাটবেন। কোথাও কি গুরুত্ব বাড়ানো হচ্ছে দিলীপ ঘোষের? দেখুন, দিলীপ ঘোষ বিজেপির নেতা, সিনিয়র নেতা। অতীতে দিলীপবাবু যখন সভাপতি ছিলেন তখন নিশ্চিতভাবেই বিজেপি কিছুটা তাদের ভোট সিট বেড়েছিল, যদিও সেখানে সিপিএম এর অবদান প্রচুর ছিল, কিন্তু দিলীপবাবু সভাপতি ছিলেন এবং সেই জায়গায় তিনি আমাদের বিরোধী দলের, তিনি আমাদের প্রতিপক্ষ, আমাদের সম্পর্কে খারাপ কথা বলেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে বিজেপি যে আচরণগুলো করেছে সেগুলো তো ঠিক করেনি। তো সেটা বাকি ওদের আভ্যন্তরীণ ব্যাপার, ওরা যদি সেই ভুল ত্রুটিগুলো শুধরে নেয় তো তারা নেবে। দিলীপ ঘোষ তপন শিকদারের পর বিজেপির মধ্যে, আমি আই রিপিট, বিজেপির মধ্যে সব থেকে অ্যাকসেপ্টেবল এবং সফল সভাপতি ওদের হচ্ছেন দিলীপ ঘোষ। তো তাকে যেভাবে এরা সরিয়েছে, ন্যাশনাল সহসভাপতি করেছে, সরিয়েছে, যেভাবে সিট বদলে হারতে পাঠিয়েছে, ফলে দিলীপ ঘোষকে দলের মধ্যেই বারবার ওরা অপমান করেছে। এখন চাপের মুখে, ভোটের হাল দেখে যদি দলের নেতারা যারা বেশি ছড়ি ঘোরাচ্ছিলেন তারা এখন যদি দিলীপবাবুকে উত্তরীয় পরিয়ে কালাকাঁদ খাইয়ে খানিকটা ম্যানেজ করতে চান, সে তাদের ব্যাপার, তারা বলতে পারবেন, ওটা ওদের ব্যাপার, কি করে বলবেন। আজকে যেভাবে কেক কাটা হলো, ভেতরে দিলীপ ঘোষের ওখানে ফুল দেওয়া হচ্ছে, মিষ্টি খাওয়ানো হচ্ছে, এটা কি আসল ছবি না এটা মানে তৈরি করা ছবি, স্থায়ী ছবি না ক্ষণস্থায়ী? না না, এটা তো হচ্ছে একটা ইভেন্ট, এটা ইভেন্ট। কারণ দিলীপ ঘোষকে কোণঠাসা এবং অপমান করতে গিয়ে বিজেপির যে নেতারা আদি বিজেপি কর্মীদের কাছে, বিজেপির গ্রাসরুটের কাছে অপ্রিয় হয়ে, ভিলেন হয়ে আছে, তারা দিলীপবাবুর পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে। তারা নিজেদের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে, যাতে আদি বিজেপির লোকেরা তাদের আর মানে তাদের কাছে তো ভিলেন হয়ে আছে তৎকাল বিজেপির লোকেরা, যারা দিলীপবাবুকে সরিয়েছে, দিলীপবাবুর সিট বদলেছে ইত্যাদি ইত্যাদি। যে মিষ্টিটা খাওয়ালো দেখতে মনে হয়েছে মিষ্টি, দিলীপবাবুকে জিজ্ঞেস করুন, ওনার কিন্তু অত মিষ্টি লাগেনি, ওটা ওনার অত মিষ্টি লাগেনি। ফলে এটা একটা আরোপিত কৃত্রিম দৃশ্য। আসল দৃশ্য কি, সেই ধারাবাহিক সিরিয়াল ও বিজেপিতে চলতে থাকবে। বলছি আমরা এই 21শে জুলাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেছিলেন যে একটা রিভিউ হবে এবং দেখা হবে কার কি ভূমিকা ছিল, হেরে যাওয়ার জায়গাগুলো নিয়ে। যেটা আমরা জানতে পারছি সেই রিভিউয়ের রিপোর্ট যে চাওয়া বা নেওয়া, সেগুলো কাজ শুরু হয়ে গেছে। এটা মূল উদ্দেশ্যটা কি? মানে না, এটা যে কোনো দলে, তৃণমূলের একটা সুসংগঠিত দল, সেই জায়গায় অভ্যন্তরীণ মূল্যায়ন এবং কি পরিস্থিতি, সেটা তো দল সবসময় এই প্রসেসটা চলে বলেই তৃণমূল বারবার সাকসেসফুল হয়। যে আমাদের সিট বেড়েছে, আমরা অনেক নতুন সিট জিতেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, আমরা অনেক ভালো রেজাল্ট করেছি। আবার কিছু কিছু জায়গায় এত উন্নয়ন হয়েছে অথচ আমরা আশানুরূপ ভোট পাইনি, কিছু কিছু সিট আমাদের হেরে যেতে হয়েছে। তো আমাদের অনেক সিট বেড়েছে,
কিন্তু তৃণমূল কংগ্রেস আত্মতুষ্টিতে ভুগছে না এবং ভুগবে না। তৃণমূল কংগ্রেস সেখানে আত্মানুসন্ধান করবে যে যে জায়গাগুলো ঘাটতি হলো, আমরা আশানুরূপ ভোট পেলাম না, কেন হলো, সেটাই কি দলের কেউ কেউ সেভাবে নাবেননি, নাকি আনুষঙ্গিক কিছু ফ্যাক্টর কাজ করেছে? ফ্যাক্টর কাজ করে থাকলে কি কাজ করেছে? লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরসভা, এগুলো একটা আলাদা পার্সপেক্টিভের ভোট হয়, বিভিন্ন সমীকরণ থাকে, কিন্তু সাংগঠনিক সক্রিয়তা এখানে একটা বড় ব্যাপার। ফলে সংগঠনের অভিমুখ, সব কর্মীরা, সব নেতারা ঠিকভাবে নেমেছিলেন কিনা, সব প্রার্থী ঠিকভাবে সব এলাকার কর্মীদের সঙ্গে কমিউনিকেট করতে পেরেছেন কিনা, এই গোটা বিষয়টা জেনে রাখলে তবেই তো এই কোথাও ড্যামেজ থাকলে সেইটা ক্ষয়ক্ষতি মেরামত করে আরো ভালো হবে, সেই প্রক্রিয়াটাই সংগঠনে চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে যা বলেছেন সেই প্রক্রিয়াটাই চলছে। হ্যাঁ, বলছি মানে এখানে কি একটা সাংগঠনিক স্তরে রদ বদলের সম্ভাবনা দেখা যেতে পারে, এবং বা সংগঠনের হ্রাস অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একটু কষে ধরছেন? এইভাবে আমি কোনো মন্তব্য করব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ পরিবার হিসেবে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যদি সংগঠন একভাবে চলে, সময় সময় কোথাও কোথাও কিছু কিছু পরিবর্তনের প্রয়োজন আসে, আবার তার জন্য কেন পরিবর্তন, শুধু তো পরিবর্তনের জন্য পরিবর্তন নয়, ইতিবাচক আরো একটু ডেভেলপ করার জন্য পরিবর্তন। হয়তো ভালো হয়েছে, কিন্তু আরো ভালো কিভাবে করা যায়, এই কি হয়েছে তার রসদগুলো, উপাদানগুলো, ফ্যাক্টরগুলো, সেগুলো জানা থাকলে পরবর্তী মেরামতি, রদবদল বা স্থিতাবস্থা যেটাই হোক, সেগুলোর সুবিধা হয়। তো সেই প্রসেসটাই এখন চলছে। মানিশ জৈনকে শিক্ষা দপ্তরের সচিব থেকে সরানো হলো, এর আগেও একাধিকবার সিবিআই তদন্তে। প্রশাসনিক বিষয়, এখানে আমাদের কিছু বলার নেই। বলছি ইডির এই তদন্তে এই বারিক বিশ্বাসের বাড়িতে একটা দুবাইয়ের সম্পত্তি, এগুলো নিয়ে তদন্ত করছে আর কি। দেখুন, আমাকে আজ প্রশ্ন করা হয়েছিল যে অতীতে একজন ট্রাক চালক ছিলেন, যে তার কি করে এত সম্পত্তি এত বড় হয়ে গেল। দেখুন, এই দেশের নাম ভারতবর্ষ, এখানে যদি স্টেশনের চাওলা দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে ট্রাক চালক বড়লোক হতে পারবেন না, এটা কোথায় লেখা আছে? কারুর অতীত দিয়ে কাউকে ছোট করা একদম ঠিক না। যদি কেউ মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা করে তার সাম্রাজ্য বাড়িয়ে থাকেন, বাড়িয়েছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, তদন্তকারীরা দেখুন যে যে সম্পত্তির কথা আপনারা বলছেন, যে লিঙ্কের কথা বলছেন, সেটা বৈধ না অবৈধ। যদি একজন ব্যবসায়ীর কোনো বৈধ কানেকশন থাকে, যদি একজন ব্যবসায়ীর বৈধ বড় বাড়ি হয়, একাধিক গাড়ি থাকে, তো বৈধ হলে বৈধ। যদি অবৈধ হয়ে থাকে, তাহলে সেই ব্যবসায়ী এবং তার আইনজীবী তারা বলতে পারবেন এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তবে কেন্দ্রীয় এজেন্সির উচিত এমনভাবে তদন্ত করা, সেটা যেন বিজেপি দ্বারা পরিচালিত না হয়। আর তৃণমূল সম্পর্কে নেতিবাচক একটা ধারণা তৈরি করার জন্য কিছু বিভ্রান্তিকর খবর আগে ছড়িয়ে দেওয়া হবে উপসংহারে পৌঁছানোর আগে, সেটা আমরা সমর্থন করি না। বাজেটের পর ট্যাক্স রেট নিয়ে অনেকের অনেক রকম মতামত ছিল, এটা কাল চন্দ্রিমাদি ডিটেল বলে দিয়েছে। আজকে চাকরি প্রার্থীরা বলছেন যে মুখ্যমন্ত্রী কেন তাদের দিকে দেখছেন না, টলিপাড়ার যে ঝামেলা সেটাকে নিয়ে দুদিনের মধ্যে শর্ট আউট করে দেবেন, কেন চাকরি প্রার্থীদের দিকে দেখছেন না, এই অভিযোগ তারা করছেন। অভিযোগ করছে, আপনি শুনলেন? টলিপাড়ারটা তো কোর্টে যায়নি, টলিপাড়ারটা তো কোর্টে যায়নি। টলিপাড়ার যেটা ছিল সেটা মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো হস্তক্ষেপ করে জট খুলে দিয়েছেন। আর চাকরি প্রার্থীদের অধিকাংশ মামলা আইনি জট আছে, তো সেই কারণে সেটা কোর্টের। এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় চান জট খুলে নিয়োগ করতে, নিয়োগ শূন্য পদ তৈরি করে রেখে উনি ঘোষণা করে দিচ্ছেন। আর চাকরি প্রার্থীদেরই একাংশ তো পরিষ্কার বলছেন যে একাংশের আইনজীবী তারা বিভিন্ন স্বার্থে জট পাকিয়ে এই নিয়োগগুলোকে আটকে রেখে দিচ্ছেন। ফলে এটা কোনো তুলনা হলো? সবাই জানে চাকরির বিষয়টা মামলায় এবং আইনে আটকে, সেখানে কি করে মুখ্যমন্ত্রী করবে?
सर, बंगाल में जो फंड रिलेटेड इश्यूज के बारे में हम बात कर रहे थे, वो एक्चुअली आपका क्या डिमांड है उसके? देखिए, हमने कल देखा है ऑनरेबल होम मिनिस्टर अमित शाह जी पार्लियामेंट में स्टेटमेंट दिया रिगार्डिंग बंगाल का जो हक है, बंगाल का जो डिप्राइव हो रहा है, बंगाल का जो एलिगेशंस है उनके बारे में। लेकिन अनफॉर्चुनेटली अमित शाह जी को जो स्टेटमेंट है वो मिसलीडिंग है, पूरा मिसलीडिंग है। अमित शाह जी बंगाल में इलेक्शन के पहले दिल्ली पैसेंजर हो गया था वोट के लिए, तो उनको तो अभी बंगाल का जो हक का रुपया है 1,71,000 करोड़ रुपए, बंगाल का जो हक है वो तो देना चाहिए। अभिषेक बनर्जी ने चैलेंज किया, बीजेपी गवर्नमेंट शुड पब्लिश व्हाइट पेपर स्पेशली रिलेटेड टू मनरेगा, 100 दिन का काम, आवास और डिफरेंट जो स्कीम्स है बंगाल का, तो वो चैलेंज तो वो एक्सेप्ट नहीं कर रहे हैं। तो ऐसा है, इसके पहले तो वित्त मंत्री निर्मला सीतारमण जी स्टेटमेंट कर रहे हैं, तो आज तो देखा अमित शाह जी ये स्टेटमेंट कर रहे हैं। तो अमित शाह जी इतना शब्दों को जागलरी मत कीजिए, आप सीधा अभिषेक बनर्जी ये डिमांड किया है बंगाल को जो ड्यूज है, तो आपका स्टेटमेंट नहीं चाहिए, आपका व्हाइट पेपर चाहिए। कितना दिया है आप? बंगाल से आप टैक्स उठाकर ले जा रहे हैं, लेकिन बंगाल का जो हक का रुपया है वो किधर है? वो तो आप लोग दे नहीं रहे, वो तो गवर्नमेंट का डॉक्यूमेंट है, सब स्टेट को मिला। अब देखिए, वो जो फेक जॉब कार्ड्स है यूपी में देश में सबसे ज्यादा, ओडिशा में है, एमपी में है, इसके बावजूद भी आप लोग पूरा रुपया उसको दे रहे हैं, लेकिन बंगाल को नहीं दे रहे हैं। ये तो पॉलिटिकली विंडिक्टिव एटीट्यूड है। बंगाल में अब हार गया है, इसीलिए आप रुपया ब्लॉक करके रखा है, बंगाल का आदमी को आप डिप्राइव कर रहे हैं। इसीलिए अमित शाह शुड give instruction to government of India that as early as possible a white paper on Bengal deprival issue should be published. दादा, केरल पे 2 सांसद जाएंगे ममता बनर्जी के आदेश पे, साकेत गोखले और सुष्मिता देव, वो जाके केरल में पूरा जो अभी हालात है उसको देखेंगे, क्या कहना चाहिए? ये तो हमारा ड्यूटी है। ममता दीदी ने हर वक्त अगर कोई बड़ा कोई इंसिडेंट हो जाते हैं तो पूरा वो नज़र में रखते हैं, जो करना है करना चाहिए। ममता दीदी और ऑल इंडिया तृणमूल कांग्रेस वहाँ पर डेलीगेशन भेज रहे हैं कि एमपीज़ का क्या हुआ है, क्या हालत है, तो हम हमारा जो ड्यूटीज़ है वो हम निभा रहे हैं। दादा, आपका पार्टी का विधायक है हुमायूं कबीर, वो फिर से एक विवादित मंतव्य किया है। उसका कमेंट का ऊपर कोई कमेंट नहीं करूंगा। टांग तोड़ देंगे भाजपा विधायक। देखिए, ये तोड़ने का इशू हम लोग जोड़ने में ज़्यादा इंटरेस्टेड है। ये तोड़ने का बात तृणमूल कांग्रेस वो ऐसा बात सपोर्ट नहीं करता, लेकिन उसका टिप्पणी के ऊपर ऐसा कोई टिप्पणी नहीं करना चाहिए जिसमें थोड़ा हिंसा, थोड़ा पार्टी लाइन से बाहर का कोई, ऐसे नहीं। हम डेमोक्रेटिक वे से भाजपा को हम मुकाबला करेंगे, फेस करेंगे, लेकिन वो मारपीट करना, ये करना, वो हमारा काम नहीं है। दादा, साथ में एक बात और भी कह रहे हो कि मुसलमानों का 4, 5, 6 बच्चे होते हैं। देखिए, ये इसके ऊपर हम कोई कमेंट नहीं करेंगे। दादा, आज देखा गया कि शुभेंदु अधिकारी और दिलीप घोष एक साथ एक फ्रेम में रहे। देखिए, दिलीप घोष हो सकता है हमारा अपोजिशन वाला है और बहुत बुरा बात करते हैं हमारा पार्टी के बारे में, हम लोग भी उनको अपोज करते हैं, लेकिन वो सीनियर लीडर है। तो आज उनका जन्मदिन है, तो ऐसा हुआ जो ये दिलीप घोष को, तो ये जो तत्काल भाजपा वालों है वो लगातार वो इंसल्ट करते जा रहे हैं। पहले तो प्रेसिडेंट से हटा दिया,
फिर नेशनल वाइस प्रेसिडेंट बनाया और हटा दिया, फिर दिलीप घोष का जो खुद का कॉन्स्टिट्यूंसी है उससे हटा दिया मिदनापुर से। तो ये तत्काल भाजपा वालों, वो पुराना भाजपा वालों जो है उसके सामने, उसके आंखों पे विलन बन चुका है। तो आज दिलीप घोष को जन्मदिन के लेकर वो ये एक स्ट्रेटेजिक पिक्चर है, फ्रेम है। दिलीप घोष को वो मिठाई खा रहा है, ऑफर कर रहा है, उत्तरीय पहना रहा है। उसका टारगेट है वो जो आदि भाजपा है वो डैमेज कंट्रोल करने का, क्योंकि आदि भाजपा का नजर से वो विलन बन चुका है। दादा, और एक सवाल है कि आज देखा गया विधानसभा के अंदर और विधानसभा के बाहर दिलीप घोष ने कहा है कि बीजेपी ने कहीं पर भी नहीं बोला है कि बंगाल को वो तोड़ना चाहता है, लेकिन बंगाल का, उत्तर बंगाल का कोई विकास देखिए, नहीं हुआ है। सब भाजपा वालों बोल रहा है दिलीप बाबू वो नहीं जानता है, उसका पता कर लेना चाहिए। उसका लीडर्स बोल रहा है, बंगाल का लीडर्स बोल रहा है, कोई किसी को कुछ भी चाहिए। वो दूसरा पड़ोसी एक एमपी वो बोल रहा है मामला मुर्शिदाबाद चाहिए, यूनियन टेरिटरी बनाना चाहिए। बंगाल का तोड़ने का कॉन्स्पिरेसी भाजपा कर रहे हैं, ये दिलीप घोष को मानना चाहिए। अगर भाजपा बंगाल तोड़ना नहीं चाहते तो गवर्नमेंट जब असेंबली में ये प्रपोजल, वो रेजोल्यूशन मूव करेंगे बंगो भंगो, एंटी बंगो भंगो रुकने के लिए, जब वो मूव करेंगे तो उसको सपोर्ट करना चाहिए भाजपा को। इतना स्टेटमेंट का क्या जरूरत है? दादा कोई टाइम वाइम पता चला है वो डेलीगेशन कब जाएगा? नहीं ना। জন্মদিনের মিথ্যা কথা বলতেন, এটাই পাবো। হ্যাঁ